আজকে আমরা অল বেঙ্গল ডিএল 2022 স্টেট পাস অ্যাসোসিয়েশন থেকে পর্ষদ অফিসে এসেছিলাম। দেখতেই পাচ্ছেন পিছনে হসপিটালটা। অ্যাকচুয়াল 24 তারিখ হচ্ছে নতুন ডেট হয়ে যাচ্ছে 23 দিন। এরপরে আমাদের এখনও অবধি আমাদেরকে নিয়ে পর্ষদ কি ভাবছেন সেইগুলো বিভিন্ন আমাদের প্রশ্ন ছিল, সেটা জানার জন্যই আজকে আমরা এসেছিলাম। তো অনেক রিকোয়েস্টের পর প্রথমে তো সবাই দেখা করতেই চাইছিলেন না, তারপর ডিএসের সাথে দেখা হলো। অনেকক্ষণ ওয়েট করার পরে আমাদের যেটা প্রথম কোশ্চেন ছিল যে স্যার তো সবেতেই আমাদেরকে কোর্টের রায় দেখান, যে সুপ্রিম কোর্ট যেটা বলবেন বা কোর্ট যেটা বলবেন, কোর্ট রায় দিলে তবে এটা হবে। তা আমরা সেটাই প্রথম প্রশ্ন করেছিলাম যে এখন এবারে 2023-এ এনআইওএসকে কেন, যেহেতু সুপ্রিম কোর্ট থেকে এনআইওএসকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, 18 মাসের ডিএলএড এবং 2 বছরের ডিএলএড সম্পূর্ণ আলাদা বলে এনআইওএস ফ্রেশ রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবেন না। তার সত্ত্বেও তাহলে এনআইওএসকে অ্যাডমিট দেওয়া হচ্ছে কেন? তাহলে দেওয়া হচ্ছে নিশ্চয়ই কোর্টের রায় অমান্য করে। সেক্ষেত্রে তাহলে আমাদের যে নোটিফিকেশান দিচ্ছেন না, তাহলে আমাদের নোটিফিকেশান যে দিচ্ছেন না 2020-22-এর যে স্টের জন্য, 17-র সাথে 20-22-এর স্টের জন্য যেটা বারবার অজুহাত দেখাচ্ছে, তাহলে সেখানে হেমা কোহলি ম্যাম ভার্বালি সেদিন বলেই দিয়েছেন যে পর্ষদের এটা চান্স নিতেই পারে, পর্ষদ নিজের সিদ্ধান্ত করতেই পারে, এতে কোর্টের কোনো আপত্তি নেই। তাহলে কোর্ট বলা সত্ত্বেও উনি কেন আমাদেরকে নোটিফিকেশান দিচ্ছেন না? এনার উত্তর আমাদেরকে এটাই বলে যে এনআইওএসকে যে অ্যাডমিট দেওয়া হয়েছে তার প্রমাণ কি আছে। আমরা এরকম কয়েকজনের অ্যাডমিট আমরা তো সঙ্গে করে নিয়ে আসিনি, কিন্তু এনআইওএস এরকম কয়েকজন অ্যাডমিট পেয়েছেন, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমাদের এটা ভুল হয়েছে যে তাদের অ্যাডমিটটা আমরা সঙ্গে করে নিয়ে আসিনি। 1 নম্বর। 2 নম্বর আমাদের পয়েন্ট ছিল যে উনি বারবার বলেন যে টেট মানেই রিক্রুটমেন্ট নয়, টেট মানেই চাকরি না। তাহলে আমাদের ভালো করে দেখবেন 2022-এর যখন নোটিফিকেশনটা দেওয়া হয়, একটা মিনিট দাঁড়াবেন, 2022-এ যখন টেটের নোটিফিকেশনটা দেওয়া হয়, সেই নোটিফিকেশনে এখানে পরিষ্কারভাবে যে 2022-এর টেটের নোটিফিকেশন, এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে যে এর পারপাস, এই টেটের পারপাস হচ্ছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন গভর্নমেন্ট সার্ভিস 1 to 5 ক্লাস। তাহলে এই টেটটা কেন নেওয়া হচ্ছে? যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট করার জন্য। তাহলে উনি আজকে আমাদের কেন এই অজুহাত দেখাচ্ছেন যে টেট দেওয়া মানেই যে রিক্রুটমেন্ট পাবে না বা সে যে অ্যাপয়েন্টমেন্ট পাবে না? এইটাকে টেট দেওয়ার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা তো আমাদের নোটিফিকেশন, যখন টেটের নোটিফিকেশন দেয় উনি তো পোস্ট করে দিয়েছেন যে অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের জন্যই টেটটা নেওয়া হচ্ছে। এনার কোনো সদুত্তর উনি দিতে পারেননি, উল্টে আমাদের এরকম এক্সকিউজ দেখালেন যে পিএসসি অন্যান্য পুলিশ নেট সেট এগুলোর সাথে পুলিশ সার্ভিস এগুলোর সাথে গোলাবেন না। এইটা হলো প্রাথমিক পর্ষদের, মানে প্রাথমিক টেটের সাথে উনি নেট সেটেরও এক্সাম্পল দিলেন যে বছরে 2 বার নেট হয়, বছরে 1 বার সেট হয়। ডাব্লিউবি আপনার বিভিন্ন স্টেট থেকে যে সেট হয়, তারা কিন্তু সবসময় রিক্রুটমেন্ট পায় না। রিক্রুটমেন্ট মানে 3 বার 4 বার সেট নেট হয়ে যাওয়ার পর যখন ভ্যাকেন্সি বেরোয় তখন মানে আপনারা ভাবুন যে কোথাকার এক্সাম্পল কোথায় যাচ্ছে। একটা প্রাইমারি টেটের ক্ষেত্রে উনি নেট সেট দিয়ে এক্সাম্পল দিচ্ছেন যে নেট সেটও বছরে 2 বার 3 বার করে হয়। তোমাদের ভাগ্যটা ভালো যে তোমাদের বছরে 2 বার হচ্ছে না, একবারই হচ্ছে। এরকম বলছে যে নেট সেটের ক্ষেত্রে তো বছরে 2 বার করে হয়, নেটের ক্ষেত্রে সেট তো প্রত্যেক স্টেটে হয়, কিন্তু রিক্রুটমেন্ট একবারই পায়। ইন্টারভিউ যখন হয় তখন তারা একবারই পায়, সেটা 2 বার 3 বার 4 বার 5 বার যত। তোমাদের ভাগ্যটা ভালো যে তোমরা বছরে 1 বার দিতে পারছো। সেইখানে আপনারা একবার ভেবে দেখুন তাহলে এদের মানসিকতাটা কোথায় এবং এরা 2022-কে নিয়ে কি ভাবছে। এখানে কিন্তু পরিষ্কার এতদিন যে আশ্বস্ত উনি করে আসছিলেন যে 22-কে নিয়ে আলাদাভাবে উনি আমাদের 23-এর সাথে মেলাবেন না, এই আজকের ওনার বার্তা থেকে কিন্তু পরিষ্কার হয়ে গেল যেখানে প্রাথমিক টেটের সাথে উনি নেট সেটের তুলনা দিচ্ছেন যে নেট সেট বছরে 2 বার 3 বার করে হচ্ছে, সেখানে তারা 1 বার রিক্রুটমেন্ট পাচ্ছে। তোমরা যে যতবারই পরীক্ষা হোক 1 বার ঠিক রিক্রুটমেন্টে বসতে পারবে, এটার কোনো লজিক আছে? আমরা এটাও বললাম 2014 যারা পরীক্ষা দিয়েছে
তারা রিক্রুটমেন্টে বসার জন্য ইন্টারভিউ সুযোগ পেয়েছে একাধিকবার। 2017 যারা পরীক্ষা দিয়েছে তারা 2022-এর টেটের যেদিন নোটিফিকেশন বেরোয় সেই দিনই তাদের ইন্টারভিউরও নোটিফিকেশন বেরোয় 29/9। তাহলে তারাও সুযোগ পেল ইন্টারভিউতে বসার। তাহলে 2022 আজ দুদিন পরে 23-এর পরীক্ষাটা হয়ে যাচ্ছে, তাহলে 2022 কেন ইন্টারভিউতে বসার সুযোগ পাবে না একবারও? তার উত্তর উনি কোনো দিতে পারেননি, উনি দেনওনি। আচ্ছা, দ্বিতীয় কথা হলো, আমরা বলেছিলাম যে যেহেতু সমস্ত কিছু বাদ চলে গেছে, আপনি যে ক্লারিফিকেশন বিএডের ক্লারিফিকেশন মামলার জন্য ওয়েট করছেন সেটা 17-র ক্ষেত্রে হতে পারে। 17-তে কিছু বিএড ক্যান্ডিডেটরা যারা ইন্টারভিউ দিয়েছিল তাদের জন্য আপনি ওয়েট করতেই পারেন, কিন্তু আমাদের ক্ষেত্রে তো বিএড সম্পূর্ণ বাদ। তাহলে বিএড এনআইওএসকে বাদ দিয়ে আপনি ফ্রেশ ডিএলএড কতজন আছেন সেটা কেন প্রকাশ করছেন না? উনি বলছেন আমরা প্রকাশ করতে বাধ্য নই। তাহলে আপনারা ভেবে দেখুন, কথাগুলো শুনুন এবং কথাগুলোর উত্তর কি পর্ষদের সেটা ভাবুন। উনি পরিষ্কার বললেন যে আমরা বিএড কতজন আছে সেটা প্রকাশ করতে বাধ্য নই। 2 নম্বর, আচ্ছা, তারপরও আমরা এটা বললাম যে তাহলে আপনারা ভ্যাকেন্সি আপডেটগুলো কেন নিয়ে রাখছেন না ডিপিএসসি থেকে, যাতে এদের 12 তারিখে যদি প্যানেল প্রকাশ হয়ে যায় তারপর যাতে আর কোনো সময় নষ্ট না করে আমাদের নোটিফিকেশনটা দিতে পারেন। তার জন্য ডিপিএসসি থেকে ভ্যাকেন্সিগুলো কেন চেয়ে রাখছেন না, বা আগে থেকে যাবতীয় যা করার, যে অর্থ মন্ত্রকের কাছ থেকে যাবতীয় যা পারমিশন নেওয়ার আপনি প্রসিডিওরগুলো কেন এগিয়ে রাখছেন না? সেটারও উত্তর উনি এড়িয়ে যাচ্ছেন। উনি বলছেন সব চলছে আমাদের, আর জিজ্ঞেস করলেই বলছে তোমাদের যোগ্যতা নেই, কথা বুঝতে পারোনি তোমরা। একদম, আমরা যখনই কথা বলছি যে উনি সব বলছেন যে প্রত্যেকটা কথার একটাই উত্তর, সব চলছে। আমরা রিক্রুটমেন্ট দিতে চাইছি। এর আগে যা হয়েছে ভুল হয়েছে, আমরা এবারে প্রত্যেককে রিক্রুটমেন্ট দিতে চাইছি, কিন্তু আমরা যখন কাজে দেখতে চাইছি উনি কিন্তু তার কোনো উত্তর দিতে চাইছেন না। আমরা বললাম আপনারা শর্ট নোটিশ দেন আমাদেরকে, যদি মনে হয় আমরা দায়িত্ব নিচ্ছি যে সেই শর্ট নোটিশের ওপর কোনো কেস হবে না, 17-22 কেউ কেস করবে না, যে আমাদের এখন নোটিফিকেশন দিয়ে ফর্মটা ফিল আপ করিয়ে রাখা হোক, আপনাদের প্যানেল প্রকাশ 17-র প্যানেল প্রকাশ হওয়ার পরে তারপর আমাদের ইন্টারভিউ নেবেন, সেই শর্ট নোটিশটা অন্তত আমাদের দেন। আমরা দায়িত্ব নিচ্ছে যে কোনো কেস হবে না, উনি সেটারও পক্ষপাত করলেন না। উনি বললেন না, এইভাবে করা যায় না, একটা প্যানেল উনি সারাসার না বলে দিচ্ছেন। এবার আপনারা ভেবে নিন, পরিষ্কার কিন্তু যে ওনার কাছে কোনো প্রশ্নের উত্তর নেই এবং উনি কোনো কাজে কিচ্ছু করে দেখাচ্ছেন না। 23-এর টেট হয়ে যাচ্ছে, 23-এর টেট এবার রেজাল্টও বেরিয়ে যাবে। এবার কিন্তু আমাদের কপালে চরম দুঃখ, প্রত্যেক 22 টেট পাসকে আমি বলছি যদি এইভাবে নিজেরা ঘরে বসে থাকেন তাহলে চাকরি ভুলে যান, আর কিচ্ছু করা সম্ভব না। আমরা এটাও বলে এলাম যে স্যার, আমরা 17-র যে রিক্রুটমেন্টের একটা ছিল সেটাকেও দেখালাম, একটা মিনিট আপনারা দেখুন। এই নোটিশ, এটা 17-র যে ইন্টারভিউ নোটিশ, এখানে দেখুন 20-22-কে যে বসতে দিয়েছে, এখানে বলাই আছে ইনিশিয়েটেড বাই দ্য বোর্ড। তাহলে এর আগে আমরা যখন এই কোশ্চেনটা করেছিলাম যে 20-22-কে আপনি কেন বসতে দিয়েছেন, তাদের যেহেতু রেজাল্ট পাবলিশ হয়নি, তখন আমাদেরকে বলেছিলেন যে উনি সিঙ্গেল বেঞ্চের রায়েতে বসতে দিয়েছেন, কিন্তু এখানে ওনার নোটিফিকেশনে পুরো কিন্তু উল্লেখ করা আছে ইনিশিয়েটেড বাই বোর্ড, বোর্ডের ইচ্ছায়, বোর্ডের সম্মতিতে 20-22 বসেছে। আমরা এই প্রশ্নটাই করেছিলাম যে বোর্ড যেহেতু এই 20-22-কে বসতে দিয়েছে এবং এই ব্যাপারে কেস হয়েছে, তাহলে বোর্ড পর্ষদ যুদ্ধকালীন তৎপরতার সাথে অন্যান্য কেসগুলো যেভাবে তৎপরের সাথে ওনারা লড়ছেন, তাহলে এই কেসটাকেও হেয়ারিং করিয়ে যেন 12 তারিখে জাজমেন্ট বের করা হয়, তার দায়িত্ব পর্ষদ নিক এবং 12 তারিখে যেন জাজমেন্ট বের করে যেন 17-র প্যানেল প্রকাশ হয়। না হলে এই 12 তারিখের পর এই রাস্তায়, রাজপথে এবং এপিসির গেটের সামনে মর্মান্তিক ঘটনা ঘটবে, দায় থাকবে কিন্তু পর্ষদ সভাপতি।
আমরা এরকম ভাবে বলে এসেছি, আমরা যে ডেপুটেশন দিয়ে এসেছি সেই ডেপুটেশনের মধ্যে উল্লেখ করা রয়েছে যে 12 তারিখের পর যে মর্মান্তিক ঘটনা এই কলকাতা রাজপথে এবং পর্ষদের সামনে ঘটবে তার কিন্তু দায় থাকবে পর্ষদ সভাপতি। এবার আপনারা ভেবে নিন যে কি করবেন, ঘরে বসে থেকে লাইভ দেখবেন, এইভাবে আমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবো, নিজেদের চাকরির জন্য হকের জন্য ছুটে বেড়াবো, 50 জন 60 জন 100 জন মিলে আন্দোলন করব, সেইভাবে চাকরি পাবেন না সবাই মিলে রাজপথে নেমে চাকরিটা নিজেদের চাকরিটা আদায় করে নেবেন।